আসসালামু আলাইকুম সবাইকে। মাঝরাতে ভয়ঙ্কর ডাক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই সুস্থ আছেন। তবে আজকের পর কতক্ষণ স্বাভাবিক থাকতে পারবেন তা আমি বলতে পারছি না। রাতের অন্ধকার যখন চারদিক গ্রাস করে, যখন চারপাশ নিঝুম হয়ে আসে, তখনই জেগে ওঠে এমন কিছু অশরীরী আত্মা যাদের অস্তিত্ব আপনার কল্পনাকেও হার মানাবে। আজকে আপনাদের মেরুদণ্ড বেয়ে ভয়ের হিমশীতল স্রোত নামাতে আমি নিয়ে এসেছি এক অন্ধকার সত্য ঘটনা অবলম্বনে তৈরি গল্প। আপনি যদি দুর্বল চিত্তের মানুষ হয়ে থাকেন তবে এখনই ভিডিওটি বন্ধ করার অনুরোধ রইল, কারণ আজকের রাতের ঘুম আপনার চিরতরে হারাম হতে চলেছে। গল্পের নাম হাসপাতালের বন্ধ, ওয়ার্ড ৬৬৬। হাসপাতালের বন্ধ, ওয়ার্ড ৬৬৬। মেডিসিন স্পেশালিস্ট ডক্টর আরিয়ানের পোস্টিং যখন ঢাকার অদূরে অবস্থিত শতাব্দী প্রাচীন শহীদ মইনুল মেমোরিয়াল হাসপাতালে হল, তখন তিনি ভাবতেও পারেননি তার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন অপেক্ষা করছে সেখানে। হাসপাতালটি ব্রিটিশ আমলের পুরনো এক দুর্গের মতো দেখতে। চুনকাম খসে পড়া দেয়াল, স্যাঁতসেঁতে বাতাস আর লম্বা করিডোরগুলো দিনদুপুরেও এক অদ্ভুত গা ছমছমে পরিবেশ তৈরি করে রাখত। হাসপাতালের ৩ তলার একদম শেষ মাথায় একটা উইং ছিল, যা বছরের পর বছর ধরে ভারী লোহার শিকল আর ৩টা বড় বড় তালা দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। দরজার ওপরে আবছাভাবে লেখা ছিল ওয়ার্ড ৬৬৬। হাসপাতালে যোগ দেওয়ার প্রথম দিনই আরিয়ানকে হাসপাতালের প্রবীণ নাইট গার্ড করিম চাচা সতর্ক করেছিলেন। বাবা আরিয়ান, আপনি নতুন এসেছেন। একটা কথা মাথায় রাখবেন, রাত ১২টার পর ভুলেও কখনো ওই ৩ তলার শেষ করিডোরে যাবেন না। ওদিকে একটা অভিশাপ আছে। আজ থেকে ৩০ বছর আগে এক রাতে ওই ওয়ার্ডের সব রোগী আর ডিউটি ডাক্তার নার্সরা একসাথে মারা গিয়েছিল। কিভাবে মারা গিয়েছিল কেউ জানে না, সরকার ওটা সিলগালা করে দিয়েছে। বিজ্ঞানমনস্ক আরিয়ান এসব কথা হেসেই উড়িয়ে দিলেন। ভূত প্রেতে তার কোনো বিশ্বাস ছিল না। তিনি ভাবলেন, পুরনো হাসপাতাল নিয়ে মানুষ একটু বেশি গল্প বানায়। প্রথম রাতের অভিজ্ঞতা। কয়েক সপ্তাহ ভালোভাবেই কেটে গেল, কিন্তু এক রাতে হাসপাতালের পরিস্থিতি বদলে গেল। সেদিন ছিল অমাবস্যা, আর বাইরে তখন মুষলধারে বৃষ্টি আর বজ্রপাত হচ্ছিল। রাত তখন ঠিক ১২:৪৫। আরিয়ান তার কেবিনে বসে কফি খাচ্ছিলেন। হঠাৎ পুরো হাসপাতালের বিদ্যুৎ চলে গেল। জেনারেটর চালু হতেও কিছুটা সময় নিচ্ছিল। চারদিক ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল। ঠিক তখনই আরিয়ানের টেবিলের ওপর রাখা পুরনো ল্যান্ডফোনটা তীব্র আওয়াজে বেজে উঠল। ক্রিং 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 ক্রিং। আরিয়ান চমকে উঠে রিসিভারটা কানে নিলেন। ওপাশ থেকে কোনো কথা শোনা যাচ্ছিল না, শুধু এক ভয়ঙ্কর, ভারী আর খড়খড়ে শ্বাসের শব্দ আসছিল, যেন কেউ মৃত্যুর শেষ মুহূর্তে বাঁচার জন্য ছটফট করছে। হ্যালো, কে বলছেন? আরিয়ান জিজ্ঞেস করলেন। ওপাশ থেকে কোনো জবাব এল না, শুধু একটা শীতল, কাঁপা কাঁপা নারীকণ্ঠ ফিসফিস করে বলে উঠল, ডাক্তারবাবু, ৬৬৬ নম্বর ওয়ার্ডের ২৬ নম্বর বেডের রোগীর অক্সিজেন শেষ হয়ে গেছে। ও দম আটকে মারা যাচ্ছে। তাড়াতাড়ি আসুন, ও আমাদের সবাইকে মেরে ফেলবে। কথাটা শেষ হতেই ফোনটা কেটে গেল। আরিয়ানের কপালে ঘাম জমে উঠল। তিনি ভাবলেন, হয়তো নিচে ইমার্জেন্সি থেকে কেউ মজা করছে। কিন্তু ল্যান্ডফোনের ডিসপ্লের দিকে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। ফোনের ইন্টারকম লাইনে কোনো নম্বর ওঠেনি, লাইনটা মৃত ছিল। বিদ্যুৎ ছাড়া এই ফোন বাজা অসম্ভব। নিষিদ্ধ করিডোরে প্রবেশ। আরিয়ান নিজের মনকে শান্ত করার চেষ্টা করলেন। তিনি টর্চলাইটটা হাতে নিয়ে কেবিন থেকে বের হলেন। কেমন যেন একটা অদ্ভুত, পচা মাংসের গন্ধ বাতাসে ভাসছিল। তিনি সিঁড়ি বেয়ে নিচে নামতে গিয়েও কেন যেন এক অদৃশ্য আকর্ষণে ৩ তলার সেই নিষিদ্ধ করিডোরের দিকে এগোতে লাগলেন। করিডোরটা ছিল অন্ধকার এবং প্রচণ্ড ঠান্ডা। আরিয়ানের মুখের শ্বাস ধোঁয়ার মতো বের হচ্ছিল, যেন তিনি কোনো বরফঘরের ভেতর দাঁড়িয়ে আছেন। তিনি যখন ওয়ার্ড ৬৬৬ এর সামনে পৌঁছালেন, তখন টর্চের আলোয় যা দেখলেন তাতে তার চিৎকার করে ওঠার দশা হল। যে ভারী লোহার শিকল আর তালাগুলো বছরের পর বছর ধরে বন্ধ ছিল, সেগুলো এখন মেঝেতে কাটা অবস্থায় পড়ে আছে। আর সেই ভারী কাঠের দরজাটা সামান্য ফাঁক হয়ে আছে। ভেতর থেকে এক অদ্ভুত নীলচে আলো বের হচ্ছে। আরিয়ান অবশ পায়ে দরজাটা ঠেলে ভেতরে ঢুকলেন। ভেতরে ঢুকতেই তার মনে হল তিনি অন্য কোনো জগতে চলে এসেছেন। চারদিকের দেয়ালে রক্তের ছোপ ছোপ দাগ, পুরনো মরচে পড়া লোহার বেডগুলো লাইনে সাজানো।
আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল, ঘরের ঠিক মাঝখানে থাকা ২৬ নম্বর বেডের চারপাশের পর্দাগুলো দুলছিল, যেন সেখানে কেউ বসে আছে। সেই চরম ভয়ঙ্কর দৃশ্য। আরিয়ান সাহস সঞ্চয় করে ২৬ নম্বর বেডের দিকে এগোতে লাগলেন। টর্চের আলোটা পর্দার ওপর ফেলতেই তিনি দেখলেন, পর্দার ওপারে একটা মানুষের অবয়ব বসে আছে। মাথাটা অদ্ভুতভাবে একপাশে বাঁকানো। কে ওখানে? কাঁপা গলায় জিজ্ঞেস করলেন আরিয়ান। কোনো উত্তর নেই। আরিয়ান হাত বাড়িয়ে পর্দাটা এক ঝটকায় সরিয়ে দিলেন। আর সাথে সাথে ভয়ের এক তীব্র চাবুক তার পুরো শরীরে আঘাত করল। বেডের ওপর কোনো জ্যান্ত মানুষ বসে নেই। সেখানে বসে আছে একটা নার্সের কঙ্কালসার মৃতদেহ, যার গায়ে ছেঁড়াফাড়া রক্তাভ ইউনিফর্ম। তার মুখের চামড়া গলে ঝুলে পড়েছে, চোখ দুটো কোটর থেকে প্রায় বের হয়ে আছে এবং সেই শূন্য চোখ দিয়ে অবিরাম রক্ত ঝরছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, মৃতদেহটার মাথাটা হঠাৎ একটা মটমট শব্দ করে পুরো ১৮০ ডিগ্রি ঘুরে সরাসরি আরিয়ানের দিকে তাকাল। সে তার ধারালো কালো নখওয়ালা হাতটা আরিয়ানের দিকে বাড়িয়ে দিল এবং তার চোয়ালটা অস্বাভাবিকভাবে বড় করে এক পৈশাচিক হাসি দিল। সেই হাসির শব্দে পুরো তিনতলা কেঁপে উঠল। একই সাথে ঘরের বাকি খালি বেডগুলো থেকে হঠাৎ করেই মানুষের গোঙানি, কান্নাকাটি আর চিৎকার শোনা যেতে লাগল। আরিয়ান টর্চের আলো চারদিকে ঘোরাতেই দেখলেন, প্রতিটি বেডে শুয়ে আছে গলিত, বিকৃত সব লাশ। কেউ নিজের হাত নিজে কামড়ে খাচ্ছে, কারও মাথা ধর থেকে আলাদা, আর তারা সবাই একযোগে আরিয়ানের দিকে তাকিয়ে এক হিংস্র দৃষ্টিতে হাসছে। জীবন বাঁচানোর লড়াই। আরিয়ান আর এক মুহূর্তও দাঁড়ালেন না। তিনি জীবনের সব শক্তি দিয়ে উল্টো ঘুরে দরজার দিকে দৌড় দিলেন। কিন্তু দরজাটা চোখের পলকে সজোরে বন্ধ হয়ে গেল। পেছন থেকে সেই নার্সের প্রেতাত্মাটি বাতাসে ভেসে আরিয়ানের দিকে এগিয়ে আসতে লাগল। তার গলার আওয়াজ এবার বজ্রপাতের মতো শোনাল, তুমি আমাদের ছেড়ে যেতে পারবে না ডাক্তার। এই ওয়ার্ডের রোগীরা কখনো সুস্থ হয়ে বাড়ি ফেরে না। আজ থেকে তুমিও আমাদের সাথে এখানেই থাকবে। আরিয়ানের দম আটকে আসছিল। প্রেতাত্মাটার বরফশীতল হাত যখন আরিয়ানের গলার কাছে চলে এসেছে, ঠিক তখনই আরিয়ান পকেট থেকে তার সার্জিক্যাল স্ক্যালপেল ছুরি বের করে অন্ধের মতো সামনে আঘাত করলেন এবং জোরে চিৎকার করে উঠলেন, বাঁচাও। শেষ পরিণতি। পরদিন সকালে হাসপাতালের কর্মচারীরা যখন ওয়ার্ড ৬৬৬ এর সামনে আসে, তারা দেখতে পায় দরজাটা যথারীতি বন্ধ এবং তালাগুলো অক্ষত। কিন্তু ভেতর থেকে তীব্র নখের আঁচড়ানোর শব্দ আসছে। তারা যখন তালা ভেঙে ভেতরে ঢোকে, তখন তারা ডক্টর আরিয়ানকে ২৬ নম্বর বেডের নিচে অজ্ঞান অবস্থায় আবিষ্কার করে। তার চুলগুলো এক রাতেই সম্পূর্ণ পেকে সাদা হয়ে গেছে, আর তার দুই চোখের মণি ভয়ে স্থির হয়ে আছে। আরিয়ান বেঁচে গিয়েছিলেন ঠিকই, কিন্তু তার মানসিক ভারসাম্য চিরতরে হারিয়ে গেছে। বর্তমানে তিনি পাবনার একটা মানসিক হাসপাতালে চিকিৎসাধীন। মাঝে মধ্যেই গভীর রাতে তিনি নাকি নার্সের পোশাকে কাউকে তার রুমের কোণায় দাঁড়িয়ে থাকতে দেখেন এবং চিৎকার করে বলতে থাকেন, ওরা ৬৬৬ নম্বর ওয়ার্ড থেকে আমাকে ডাকছে, ওরা আমাকে ছাড়বে না। আজও অমাবস্যার রাতে শহীদ মইনুল মেমোরিয়াল হাসপাতালের ৩ তলার বন্ধ ওয়ার্ড ৬৬৬ এর সামনে দিয়ে কেউ গেলে ভেতর থেকে হুইলচেয়ার চলার শব্দ আর অক্সিজেনের জন্য ছটফট করা কোনো রোগীর গোঙানির আওয়াজ স্পষ্ট শুনতে পাওয়া যায়। গল্পের নাম হাসপাতালের বন্ধ ওয়ার্ড ৬৬৬ পার্ট ২। হাসপাতালের বন্ধ ওয়ার্ড ৬৬৬ পার্ট ২, অভিশাপের পুনরাবৃত্তি। ডক্টর আরিয়ান পাবনার মানসিক হাসপাতালে ভর্তি হওয়ার পর কেটে গেছে দীর্ঘ ২ বছর। শহীদ মইনুল মেমোরিয়াল হাসপাতালের সেই ৩ তলার নিষিদ্ধ উইং আর ৬৬৬ নম্বর ওয়ার্ডটি আবারও লোহার ভারী শিকল আর বড় বড় তালা দিয়ে সিলগালা করে দেওয়া হয়েছে। তবে এবার প্রশাসন থেকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে, দিন হোক বা রাত, কোনো স্টাফ বা ডাক্তার ভুলেও যেন ৩ তলার ওই করিডোরে পা না বাড়ায়। কিন্তু মানুষের কৌতূহল আর নিয়তির লিখনকে কে বদলাতে পারে? হাসপাতালে নতুন জয়েন করেছে তরুণ ও অতি উৎসাহী মেডিকেল ইন্টার্ন ডক্টর সিয়াম। সিয়াম ভূত প্রেত বা অলৌকিক কিছুতে একদমই বিশ্বাস করে না। সে মনে করে আরিয়ানের ঘটনাটি ছিল স্রেফ এক ধরনের হ্যালুসিনেশন বা মানসিক বিভ্রম। হাসপাতালের পুরনো স্টাফ ও করিম চাচার শত নিষেধাজ্ঞা সত্ত্বেও সিয়ামের মনে মনে একটা জেদ চেপে বসেছিল, সে প্রমাণ করবে যে ৬৬৬ নম্বর ওয়ার্ডে আসলে কিছুই নেই। সেই রহস্যময় ডায়েরি। এক সন্ধ্যায় সিয়াম হাসপাতালের পুরনো রেকর্ড রুমে কিছু ফাইল খুঁজছিল। ধুলোবালির স্তূপের ভেতর থেকে হঠাৎ করেই
তার হাতে একটা পুরনো ছেঁড়া চামড়ার ডায়েরি আসে। ডায়েরিটা খুলে সিয়ামের চোখ আটকে গেল। ওটা ছিল ৩০ বছর আগে এই হাসপাতালে ডিউটিরত ডক্টর জামানের পার্সোনাল ডায়েরি, যিনি সেই অভিশপ্ত রাতে ৬৬৬ নম্বর ওয়ার্ডে মারা গিয়েছিলেন। ডায়েরির শেষ পাতাগুলো কাঁপা কাঁপা হাতের লেখায় ভরা ছিল। সেখানে লেখা ছিল, ৩০শে অক্টোবর ১৯৯৬। আমরা এক মস্ত বড় ভুল করে ফেলেছি। ২৬ নম্বর বেডের রোগী রাহেলা, যে একজন ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর সাধক ছিল, সে মরার আগে পুরো ওয়ার্ডটাকে অভিশাপ দিয়ে গেছে। তার খ্যাপাটে আত্মা হাসপাতালের চিফ নার্স সিস্টার মার্গারেটের শরীরে ভর করেছে। মার্গারেট নিজের হাতে বাকি সব রোগীকে ২০ ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলেছে। এখন সে আমার কেবিনের দরজায় ধাক্কা দিচ্ছে। ওর চোখ দুটো একদম লাল। ও আমাকে বাঁচতে দেবে না। যে এই ওয়ার্ডের দরজা খুলবে, তাকেই নিজের প্রাণ দিতে হবে। ডায়েরির লেখাগুলো পড়ে সিয়ামের শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। কিন্তু সে এটাকে কোনো এক উন্মাদ ডাক্তারের গল্প ভেবে ডায়েরিটা ড্রয়ারে রেখে দিল। সে জানত না এই কৌতূহলই তার জীবনের সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়াবে। রাত ২টা ১৫, নিষিদ্ধের আহ্বান। সেদিনও ছিল এক ঝড় বৃষ্টির রাত। পুরো হাসপাতালে রোগীর চাপ কম, চারিদিক নিস্তব্ধ। সিয়াম দোতলার ডিউটি রুমে বসে ল্যাপটপে কাজ করছিল। ঠিক রাত ২টা ১৫ হঠাৎ করেই করিডোরের ওপার থেকে একটা অদ্ভুত শব্দ শোনা গেল। খট খট খট, যেন কেউ কাঠের মেঝেতে ভারী হিল জুতো পরে হেঁটে বেড়াচ্ছে। এই গভীর রাতে কোনো নার্সের হিল জুতো পরে হাঁটার কথা নয়। সিয়াম রুম থেকে বের হয়ে করিডোরে তাকাল। কেউ নেই। কিন্তু তখনই ওপরের তলা, অর্থাৎ ৩ তলা থেকে এক মর্মভেদী কান্নার আওয়াজ ভেসে এল। একটা বাচ্চার কান্নার আওয়াজ, যা ধীরে ধীরে আর্তনাদে পরিণত হচ্ছে। সিয়াম নিজেকে ধরে রাখতে পারল না। সে তার ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে সিঁড়ি বেয়ে ৩ তলার দিকে উঠতে লাগল। যত সে ওপরে উঠছিল, বাতাস তত ভারী আর হিমশীতল হয়ে আসছিল। ৩ তলার করিডোরে পৌঁছাতেই সিয়াম দেখল সেই চেনাপচা মাংসের গন্ধ, যা ডক্টর আরিয়ান পেয়েছিলেন। আর সবচেয়ে আতঙ্কের বিষয়, ৬৬৬ নম্বর ওয়ার্ডের ভারী লোহার শিকলগুলো এবার কাটা নয়, বরং সেগুলো মোমের মতো গলে মেঝেতে পড়ে আছে। আর দরজাটা পুরো হা হয়ে খোলা। ভেতর থেকে কোনো আলো আসছে না, শুধু এক ঘন কালো অন্ধকার যেন ভেতরের সবকিছুকে গিলে খাচ্ছে। নরকের প্রবেশদ্বারে সিয়াম অবশ পায়ে দরজার সামনে গিয়ে দাঁড়াল। ফোনের আলোটা ভেতরে ফেলতেই তার বুক ধড়ফড় করে উঠল। ঘরের ভেতরের তাপমাত্রা মাইনাসে নেমে গেছে। দেয়ালে ৩০ বছর আগে সেই শুকনো রক্তের দাগগুলো এখন একদম তাজা লাল রক্তে রূপ নিয়েছে, যা দেয়াল বেয়ে মেঝেতে গড়াচ্ছে। হঠাৎ করেই সিয়ামের পেছনের দরজাটা দড়াম করে বন্ধ হয়ে গেল। বাতাসে চারদিকের জানলাগুলো একসাথে আছড়ে পড়তে লাগল। সিয়াম ভয়ে চিৎকার করে দরজার হাতল ধরে টানতে লাগল, কিন্তু দরজাটা যেন দেয়ালের সাথে জোড়া লেগে গেছে। কে আছেন এখানে? তামাশা বন্ধ করুন, সিয়াম কাঁপা গলায় চেঁচিয়ে উঠল। ঠিক তখনই ২৬ নম্বর বেডের দিক থেকে একটা ভারী খড়খড়ে গলার আওয়াজ ভেসে এল। নতুন ডাক্তারবাবু এসেছেন। সিস্টার মার্গারেট, ওনাকে ওনার ইঞ্জেকশনটা দিয়ে দাও। সিয়াম ভয়ে জমে গিয়ে পেছনে তাকাল। ফোনের আলোটা ২৬ নম্বর বেডের ওপর পড়তেই সে যা দেখল, তা দেখার জন্য সে মানসিকভাবে মোটেও প্রস্তুত ছিল না। সেই পৈশাচিক রূপ। বেডের ওপর শুয়ে আছে ডক্টর জামানের ৩০ বছর পুরনো কঙ্কাল, যার পরনে ছিটছিটে রক্তের দাগ লাগা অ্যাপ্রন। আর সেই কঙ্কালের মাথার ওপর ঝুঁকে দাঁড়িয়ে আছে সিস্টার মার্গারেটের সেই ভয়ঙ্কর প্রেতাত্মা। মার্গারেটের অবয়বটি এখন আরও বিকৃত। তার গায়ের চামড়া পচে খসে পড়ছে, সেখান থেকে পোকা বের হচ্ছে। তার চোখ দুটো কয়লার মতো কালো, আর চোখের মণি দুটো জ্যান্ত আগুনের মতো জ্বলছে। তার এক হাতে একটা বিশালাকার মরচে পড়া কাঁচের সিরিঞ্জ, যার ভেতর ভরা আছে ঘন কালো রঙের এক তরল বিষ। মার্গারেট সিয়ামের দিকে ঘুরে তাকাল। তার চোয়ালটা ভেঙে ঝুলে পড়ল এবং সে এক অমানুষিক আর্তনাদ করে উঠল। সেই শব্দে সিয়ামের কান দিয়ে রক্ত চলে আসার উপক্রম হল। একই সাথে ঘরের প্রতিটি খালি বেড থেকে হঠাৎ করেই ডজন ডজন অদৃশ্য হাত পা কিলবিল করে বের হয়ে এল। ছাদ থেকে ঝুলতে লাগল বিকৃত সব মানুষের লাশ, যাদের চোখগুলো উপরে নেওয়া হয়েছে। তারা সবাই একযোগে সিয়ামের দিকে হাত বাড়িয়ে ফিসফিস করে বলতে লাগল, আমাদের খুব কষ্ট হচ্ছে ডাক্তার, আমাদের ইঞ্জেকশন দিয়ে দাও, আমাদের সাথে যোগ দাও। মৃত্যুর মুখোমুখি সিয়াম দেয়ালের সাথে সেঁটে গেল।
মার্গারেটের প্রেতাত্মাটি কোনো পা না ফেলে সরাসরি শূন্যে ভেসে সিয়ামের দিকে এগিয়ে আসতে লাগল। তার শরীর থেকে নির্গত তীব্র ঠান্ডায় সিয়ামের হাত পা অবশ হয়ে আসছিল, সে নড়াচড়া করার ক্ষমতা হারিয়ে ফেলল। মার্গারেট তার বরফশীতল, পচা নখওয়ালা হাত দিয়ে সিয়ামের গলা চেপে ধরল। সিয়ামের দম বন্ধ হয়ে এল, সে ছটফট করতে লাগল। মার্গারেট তার কান্নার মতো বিকৃত হাসিতে ঘর কাঁপিয়ে বলল, আগের ডাক্তারটা পালিয়ে গিয়েছিল, কিন্তু তুমি পারবে না। তোমার শরীরটা আমার খুব পছন্দ হয়েছে। মার্গারেট তার হাতের সেই ভয়ঙ্কর সিরিঞ্জটি সিয়ামের চোখের ঠিক সামনে নিয়ে এল। সুইয়ের অগ্রভাগ থেকে কালো বিষের ফোঁটা সিয়ামের গালে টুপ করে পড়ল, আর সাথে সাথে সেই জায়গাটা অ্যাসিডের মতো পুড়ে ধোঁয়া বের হতে লাগল। সিয়াম যন্ত্রণায় চোখ বন্ধ করে মৃত্যুর প্রহর গুনতে লাগল। ঠিক সেই মুহূর্তে হাসপাতালের নিচ থেকে ফজরের আজানের ধ্বনি বাতাসে ভেসে এল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের শব্দ হওয়া মাত্রই মার্গারেট এক ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক চিৎকার দিল। তার হাত আলগা হয়ে গেল। সিয়াম মেঝেতে আছড়ে পড়ল। চোখের পলকে ঘরের সেই কালো অন্ধকার, রক্ত আর লাশের স্তূপ কর্পূরের মতো মিলিয়ে গেল। শুধু রয়ে গেল এক তীব্র পচা গন্ধ আর ভাঙা জানলার কাঁচ। শেষ অংশ, এক নতুন আতঙ্ক। পরদিন সকালে সিয়ামকে করিডোরের মেঝেতে রক্তাক্ত ও অর্ধমৃত অবস্থায় উদ্ধার করা হয়। তার গলার চারপাশে কালো নখের গভীর দাগ বসে গিয়েছিল, যা কোনো মানুষের হাত দ্বারা করা সম্ভব নয়। সিয়াম চাকরি ছেড়ে দিয়ে নিজ গ্রামে ফিরে গেছে এবং সে এখন এক গভীর ট্রমার মধ্যে দিন কাটাচ্ছে। সে এখন আর কারো সাথে কথা বলে না। তবে ভয়ের ব্যাপার হল, সিয়ামের পরিবার জানায় সিয়াম নাকি এখন আর রাতে ঘুমায় না। সে সারা রাত তার ঘরের দেয়ালের দিকে তাকিয়ে থাকে। আর সবচেয়ে অদ্ভুত বিষয় হল, সিয়ামের গলার সেই কালো নখের দাগগুলো দিন দিন আরও স্পষ্ট হচ্ছে, এবং মাঝে মাঝে গভীর রাতে সিয়ামের মুখ থেকে এক বৃদ্ধা নার্সের খড়খড়ে গলায় হাসির শব্দ শোনা যায়। সিস্টার মার্গারেট হয়তো ৬৬৬ নম্বর ওয়ার্ড ছেড়ে আসেনি। সে সিয়ামের ভেতরেই নিজের নতুন ঠিকানা বানিয়ে নিয়েছে। হাসপাতালের বন্ধ, ওয়ার্ড ৬৬৬, পার্ট ৩, রক্তের ঋণ। ডক্টর সিয়ামের শরীর গ্রাস করার পর সিস্টার মার্গারেটের ক্ষমতা এখন হাসপাতালের চার দেয়ালের বাইরেও ছড়িয়ে পড়েছে। শহীদ মইনুল মেমোরিয়াল হাসপাতাল এখন আর কোনো সাধারণ চিকিৎসালয় নেই, এটি পরিণত হয়েছে এক জ্যান্ত কবরস্থানে। প্রতি অমাবস্যার রাতে হাসপাতালের আশেপাশের এলাকা থেকে অদ্ভুত সব পশুর মৃতদেহ পাওয়া যেত, যেগুলোর শরীর থেকে প্রতি ফোঁটা রক্ত নিখুঁতভাবে চুষে নেওয়া হয়েছে। এদিকে পাবনার মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ডক্টর আরিয়ান হঠাৎ করেই এক রাতে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। কিন্তু তার এই সুস্থতা স্বাভাবিক ছিল না। তার চোখের মণি দুটো এখন সবসময় স্থির থাকত, এবং তিনি সারাদিন হাসপাতালের মেঝের ধুলোয় আঙুল দিয়ে একটি সংখ্যার পর একটি সংখ্যা লিখে যেতেন, ৬৬৬। আরিয়ান বুঝতে পেরেছিলেন সিয়ামের মাধ্যমে রাহেলা আর মার্গারেটের আত্মা এখন হাসপাতালের বাইরে এসে পুরো সমাজকে ধ্বংস করতে চাইছে। এই অভিশাপের শেষ করতে হলে তাকে আবারও সেই নরকের প্রবেশদ্বারে ফিরে যেতেই হবে। অধ্যায় ১-৩ উন্মাদের মিলন মেলা। আরিয়ান এক রাতে মানসিক হাসপাতাল থেকে পালিয়ে সোজা চলে আসেন সিয়ামের গ্রামে। সিয়ামের ঘরের সামনে এসে আরিয়ানের বুকটা কেঁপে উঠল। পুরো বাড়িটা থেকে এক তীব্র পচা লাশের গন্ধ বের হচ্ছে। জানলা দিয়ে উঁকি দিতেই আরিয়ান দেখলেন সিয়াম ঘরের কোনায় ৪ হাত পায়ে ভর দিয়ে বিড়ালের মতো বসে আছে। তার মুখের চামড়া চিরে কালো রক্ত বের হচ্ছে, আর তার সামনে পড়ে আছে একটা কাঁচা মুরগির ছানা, যার ধরটা মাথা থেকে আলাদা। আরিয়ান ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকলেন এবং সিয়ামের কপালে পবিত্র জলের ছিটা দিলেন। সিয়াম এক পৈশাচিক চিৎকার দিয়ে মাটিতে আছড়ে পড়ল। তার মুখ থেকে সিয়ামের নিজের চেনা গলা আর সিস্টার মার্গারেটের খড়খড়ে গলা একসাথে বের হয়ে এল। আরিয়ান, তুই আবার এসেছিস? এবার তোকে আর বাঁচতে দেব না। আরিয়ান চিৎকার করে বললেন, আমি একা আসিনি মার্গারেট, আজ এই পাপের শেষ দেখে ছাড়ব। আরিয়ান সাথে করে নিয়ে এসেছিলেন সেই হাসপাতালের পুরনো নাইট গার্ড করিম চাচাকে, যিনি ৩০ বছর আগের সেই আসল ঘটনার একমাত্র জীবিত সাক্ষী ছিলেন। করিম চাচার হাতে ছিল একটি পুরনো তামার তৈরি তাবিজ আর কিছু প্রাচীন ধর্মীয় মন্ত্রের বই, যা তিনি ওই হাসপাতালেরই এক গোপন কোণ থেকে উদ্ধার করেছিলেন। অধ্যায় ২, সেই অভিশপ্ত রাতের আসল সত্য। করিম চাচা কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, বাবা আরিয়ান, ৩০ বছর আগে ১৯৯৬ সালের সেই রাতে যা ঘটেছিল তা কেউ পুরোটা জানে না। ২৬ নম্বর বেডের রাহেলা শুধু ব্ল্যাক ম্যাজিক করত না, সে আসলে ছিল এক নরপিশাচ।
সে হাসপাতালের চিফ নার্স মার্গারেটকে বন্দি করে তার চোখের সামনে তার নিজের সন্তানকে বলি দিয়েছিল। সেই শোকে মার্গারেট পাগল হয়ে যায় এবং রাহেলার আদেশে পুরো ওয়ার্ডের রোগীদের বিষ খাইয়ে মারে। শেষে রাহেলা মার্গারেটের চামড়া জ্যান্ত অবস্থায় গা থেকে ছাড়িয়ে নিয়ে সেই চামড়া দিয়ে শয়তানের উপাসনা করেছিল। মার্গারেট আসলে কোনো খুনি ছিল না, সে ছিল এক অভিশপ্ত বলির পাঁঠা। আর এখন রাহেলা আর মার্গারেট মিলে এক নতুন শয়তানের জন্ম দিতে চাইছে এই 666 নম্বর ওয়ার্ডে। সত্যিটা জানার পর আরিয়ানের শরীরের রক্ত টকবক করে ফুটে উঠল। তারা বুঝতে পারলেন সিয়ামের শরীর সম্পূর্ণ ধ্বংস হওয়ার আগেই তাদের আজ রাতেই হাসপাতালে পৌঁছাতে হবে, কারণ আজ রাতেই বছরের সবচেয়ে অন্ধকার অমাবস্যা, যেদিন রাহেলা তার চূড়ান্ত রূপ ধারণ করবে। অধ্যায় ৩, নরকের তোরণে প্রত্যাবর্তন। রাত যখন ঠিক 12টা, তখন আরিয়ান, করিম চাচা এবং অর্ধচেতন সিয়ামকে নিয়ে সেই পরিত্যক্ত শহীদ মইনুল মেমোরিয়াল হাসপাতালের সামনে এসে দাঁড়ালেন। হাসপাতালটি এখন সম্পূর্ণ বন্ধ। চারিদিকে এক শ্মশানের নীরবতা, কুয়াশায় ঢাকা পুরো চারপাশ। তারা যখন 3 তলার দিকে উঠতে লাগলেন, তখন সিঁড়িগুলো মনে হচ্ছিল যেন জ্যান্ত মাংস দিয়ে তৈরি। প্রতিটা পদক্ষেপে মনে হচ্ছিল তারা কোনো দানবের পেটের ভেতর ঢুকে যাচ্ছেন। দেয়ালগুলো থেকে পুঁজ আর রক্ত ঝরছিল। 3 তলার করিডোরে পৌঁছাতেই এক তীব্র ঝোড়ো হাওয়া তাদের প্রায় উড়িয়ে নিয়ে যাওয়ার উপক্রম করল। 666 নম্বর ওয়ার্ডের দরজাটা এবার আট বা লোহার ছিল না, ওটা ছিল মানুষের চামড়া আর হাড় দিয়ে তৈরি এক নরকের তোরণ। ভেতর থেকে লাখ লাখ মানুষের কান্নার আওয়াজ আসছিল। আরিয়ান বুক ফুলিয়ে ভেতরে ঢুকলেন। অধ্যায় 4, পৈশাচিক তাণ্ডব এবং চূড়ান্ত লড়াই। ভেতরে ঢুকতেই চারদিকের দেয়াল থেকে বিকৃত হাতগুলো তাদের টেনে ধরার চেষ্টা করল। 26 নম্বর বেডের ওপর এবার কোনো কঙ্কাল ছিল না। সেখানে ভাসছিল এক বিশালাকার কালো ধোঁয়ার অবয়ব, যার ভেতর থেকে হাজার হাজার মানুষের মুখ বের হয়ে আর্তনাদ করছিল। এটাই ছিল কালো জাদুকর রাহেলার আসল রূপ। আর তার ঠিক নিচেই দাঁড়িয়েছিল সিস্টার মার্গারেটের সেই চামড়াবিহীন লাল মাংসের ভয়ঙ্কর শরীর, যার চোখ দিয়ে আগুনের হলকা বের হচ্ছিল। মার্গারেট সিয়ামের দিকে হাত বাড়াতেই সিয়ামের শরীর বাতাসে ভাসতে লাগল। সিয়ামের চোখ দুটো সম্পূর্ণ সাদা হয়ে গেল এবং সে খড়খড়ে গলায় হাসতে লাগল। করিম চাচা চিৎকার করে প্রাচীন মন্ত্র পড়া শুরু করলেন। মন্ত্রের আওয়াজ শুনতেই রাহেলা আর মার্গারেট তীব্র যন্ত্রণায় চিৎকার করে উঠল। ঘরের কাঁচের জানলাগুলো ভেঙে চুরমার হয়ে চারদিকে ছিটকে পড়তে লাগল। একটা ধারালো কাঁচের টুকরো এসে করিম চাচার বুকে বিঁধল। তিনি রক্ত বমি করে মেঝেতে পড়ে গেলেন, কিন্তু তার হাত থেকে মন্ত্রের বইটি ছাড়লেন না। আরিয়ান, বইটা নাও। 26 নম্বর বেডের নিচে রাহেলার সেই নরকঙ্কালটা পোড়াতে হবে। ওটাই ওদের শক্তির উৎস। করিম চাচা শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে চিৎকার করে বললেন। অধ্যায় 5, আগুনের খতিয়ান ও চিরমুক্তি। আরিয়ান আর এক মুহূর্ত নষ্ট করলেন না। তিনি পকেট থেকে লাইটার বের করলেন, কিন্তু মার্গারেটের প্রেতাত্মাটি তার দিকে তেড়ে এল। তার ধারালো নখ আরিয়ানের পিঠে গেঁথে দিল। আরিয়ান যন্ত্রণায় চিৎকার করে উঠলেন, কিন্তু তার লক্ষ্য থেকে বিচ্যুত হলেন না। তিনি হামাগুড়ি দিয়ে 26 নম্বর বেডের নিচে ঢুকে গেলেন। সেখানে সত্যিই পড়েছিল এক কুচকুচে কালো কঙ্কাল, যার বুকে শয়তানের প্রতীক আঁকা ছিল। আরিয়ান মন্ত্রের বইয়ের পাতাগুলো ছিঁড়ে কঙ্কালের ওপর রাখলেন এবং লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে দিলেন। হুড়হুড় করে আগুন জ্বলে উঠল। কঙ্কালে আগুন লাগা মাত্রই পুরো 666 নম্বর ওয়ার্ডে এক অভাবনীয় কাণ্ড ঘটল। রাহেলা আর মার্গারেটের প্রেতাত্মাগুলো আগুনের শিখায় পুড়তে লাগল। তাদের আর্তনাদে পুরো হাসপাতালের ছাদ ধসে পড়তে লাগল। সিয়ামের শরীরটা ধপাস করে মেঝেতে পড়ে গেল এবং তার চোখ দুটো আবার স্বাভাবিক হয়ে এল। মার্গারেটের আত্মাটি পুড়তে পুড়তে শেষ মুহূর্তে আরিয়ানের দিকে তাকাল, তবে এবার তার চোখে কোনো হিংস্রতা ছিল না, ছিল এক পরম শান্তির ভাব। সে যেন আরিয়ানকে ধন্যবাদ জানাল এই দীর্ঘ 30 বছরের বন্দিদশা থেকে তাকে মুক্ত করার জন্য। ধীরে ধীরে কালো ধোঁয়া, রক্তের দেয়াল এবং সেই ভয়ঙ্কর অশরীরী আত্মারা আগুনের ছাইতে পরিণত হয়ে বাতাসে মিলিয়ে গেল। শেষ পরিণতি, শূন্য করিডোর। পরদিন সকালে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা যখন হাসপাতালে আসে, তারা দেখে 3 তলার সেই অভিশপ্ত উইংটি আগুনে পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। সেখানে কোনো 666 নম্বর ওয়ার্ডের অস্তিত্ব আর অবশিষ্ট নেই। আরিয়ান এবং সিয়াম অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলেন। সিয়াম সম্পূর্ণ সুস্থ হয়ে এখন সাধারণ জীবনযাপন করছে। তবে আরিয়ান আর কখনো চিকিৎসা পেশায় ফেরেননি।
তিনি এখন দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান অলৌকিক এবং অতিপ্রাকৃতিক রহস্যের সন্ধানে, যেন আর কোনো রাহেলা বা মার্গারেট সাধারণ মানুষের জীবন কেড়ে নিতে না পারে। আজও সেই ধ্বংসাবশেষের পাশ দিয়ে যদি কেউ গভীর রাতে হেঁটে যায়, তবে সে কোনো ভয়ের চিৎকার শুনতে পায় না। শুধু বাতাসের ফিসফিসানিতে ভেসে আসে এক তৃপ্তির দীর্ঘশ্বাস, যেন কোনো এক বন্দী আত্মা অবশেষে তার চিরশান্তির ঠিকানা খুঁজে পেয়েছে। গল্পের নাম হাসপাতালের বন্ধ ওয়ার্ড ৬৬৬, পার্ট ৪, ছাই থেকে ফেরা শয়তান। নতুন নরকের সূচনা। শহীদ মইনুল মেমোরিয়াল হাসপাতালের সেই অভিশপ্ত তিনতলা আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার পর কেটে গেছে দীর্ঘ ৬টি মাস। প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই ভেবেছিল ওই নরককুণ্ডের চিরতরে সমাপ্তি ঘটেছে। পুড়ে যাওয়া সেই তিনতলা ভবনটিকে এখন সম্পূর্ণ পরিত্যক্ত এবং বিপজ্জনক ঘোষণা করে চারপাশ কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। ৬ মাসে প্রকৃতির এক অদ্ভুত পরিবর্তন ঘটেছে সেখানে। হাসপাতালের চারপাশের চত্বরে গজিয়ে উঠেছে ঘন কালচে রঙের জঙ্গল। দিনের আলোতেও সেই জঙ্গল ভেদ করে সূর্যের আলো মাটিতে পৌঁছায় না। সেখানে এক অদ্ভুত এবং ভারী নীরবতা বিরাজ করে, যা ভাঙা পড়ে কেবল মাঝে মধ্যে বাদুড় আর চামচিকের ডানা ঝাপটানোর কর্কশ শব্দে। স্থানীয় মানুষরা তো দূরের কথা, রাতের বেলা ওই রাস্তার পাশ দিয়ে কোনো গাড়ি চালকও এখন আর হর্ন বাজাতে সাহস পায় না। লোকমুখে প্রচলিত আছে, গভীর রাতে ওই ছাইস্তূপের ওপর নাকি একটা অদ্ভুত লালচে কুয়াশা জমে থাকে। সবকিছু আপাতদৃষ্টিতে ঠিকঠাকই চলছিল। ডক্টর আরিয়ান সেই ভয়াল স্মৃতি পেছনে ফেলে ঢাকার একটি বড় মেডিকেল কলেজে প্রফেসর হিসেবে যোগ দিয়েছেন। তিনি এখন ছাত্রদের ক্লাস নেন, গবেষণাগারে ব্যস্ত থাকেন। আর সিয়াম তার নিজের গ্রামের বাড়িতে ফিরে গিয়ে একটা ছোট ফার্মেসি দিয়েছে। গ্রামের সহজ সরল মানুষদের ওষুধ দিয়ে আর শান্তিতে দিন কাটাচ্ছিল সে। কিন্তু প্রকৃতির এক অলঙ্ঘনীয় এবং নিষ্ঠুর নিয়ম আছে, লুকিয়ে থাকা কুৎসিত সত্য বা অন্ধকার কোনো না কোনো উপায়ে ঠিকই আলোর সামনে চলে আসে। ছাইয়ের নিচে চাপা পড়া আগুন যেমন পুরোপুরি নেভে না, ঠিক তেমনি রাহেলা আর মার্গারেটের অভিশাপও শেষ হয়ে যায়নি। অধ্যায় ১, আরিয়ানের রাতের দুঃস্বপ্ন। বেশ কিছুদিন ধরে ডক্টর আরিয়ান রাতে এক ফোঁটাও ঘুমাতে পারছিলেন না। বিছানায় এপাশ ওপাশ করতে করতে যখনই ক্লান্ত হয়ে তার চোখ দুটো একটু লেগে আসত, অমনি তার অবচেতন মন চলে যেত সেই ধোঁয়াশাচ্ছন্ন রক্তে ভেজা ৬৬৬ নম্বর ওয়ার্ডে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল শব্দটা। তার কানের ঠিক পাশে বালিশের ওপর থেকে এক সুপরিচিত খড়খড়ে আর ভেজা গলার ফিসফিসানি ভেসে আসত। তুমি শুধু আমার একটা রূপ পুড়িয়েছ ডাক্তার। আমার আসল রূপ তো এখনও বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। তুমি কি সত্যিই ভেবেছ আমার থেকে মুক্তি পেয়ে গেছ? তীব্র আতঙ্কে আরিয়ানের ঘুম ভেঙে যেত। তিনি বিছানায় উঠে বসতেন, ঘন ঘন শ্বাস নিতেন। শীতাতপ নিয়ন্ত্রিত ঘরের মধ্যেও তিনি দেখতেন তার পুরো শরীর একদম ঠান্ডা ঘামে ভিজে গেছে। এভাবে চলতে চলতে একদিন সকালে এক অভাবনীয় ঘটনা ঘটল। আরিয়ান রান্নাঘর থেকে এক মগ গরম কফি নিয়ে ড্রয়িং রুমের বড় আয়নাটার সামনে এসে দাঁড়ালেন। আয়নায় নিজের চেহারার দিকে তাকাতেই তার হাত কেঁপে উঠল, আর চীনামাটির কফির মগটা মেঝেতে পড়ে গিয়ে পাথরের ওপর ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। গরম কফি মেঝেতে ছড়িয়ে পড়ছে, কিন্তু আরিয়ানের সেদিকে খেয়াল নেই। তিনি স্তব্ধ হয়ে তাকিয়ে আছেন নিজের বুকের দিকে। তার শার্টের বোতামের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে বুকের ঠিক মাঝখানের চামড়াটা কেমন যেন কুঁচকে গেছে। আরিয়ান কাঁপতে কাঁপতে শার্টের বোতামগুলো খুললেন। আয়নার দিকে তাকিয়ে তার কলিজা শুকিয়ে গেল। তার ফর্সা চামড়ার ওপর কালচে বেগুনি রঙের একটা ক্ষতচিহ্ন ভেসে উঠেছে, যা অবিকল একটা শয়তানের প্রতীকের মতো, ঠিক যেমনটা তিনি ২৬ নম্বর বেডের নিচে রাহেলার সেই কালো কঙ্কালের বুকে খোদাই করা দেখেছিলেন। আরিয়ানের বুঝতে আর বাকি রইল না যে সেদিন রাতে রাহেলা আর মার্গারেট আসলে ধ্বংস হয়নি। যখন তিনি কঙ্কাল পুড়োচ্ছিলেন, তখন ওই নারকীয় আত্মারা তাদের সমস্ত অভিশপ্ত কালো শক্তি আরিয়ানের শরীরের ভেতর স্থানান্তর করে দিয়েছিল। বাইরে থেকে তিনি কঙ্কাল পুড়িয়েছেন ঠিকই, কিন্তু নিজের অজান্তেই তিনি নিজে হয়ে উঠেছেন সেই অভিশপ্ত ৬৬৬ নম্বর ওয়ার্ডের জীবন্ত চাবিকাঠি, একটি মানবীয় বাহক। অধ্যায় ২, সিয়ামের নির্মম পরিণতি। এদিকে ঢাকা থেকে অনেক দূরে সিয়ামের গ্রামে তখন রাত আনুমানিক ২টা। চারপাশ ঘুটঘুটে অন্ধকার এবং নিস্তব্ধ। সিয়াম তার ফার্মেসির পেছনের ছোট ঘরটিতে ঘুমাচ্ছিল। হঠাৎ করেই মাঝরাতে তার কানের পর্দায় আঘাত করল একটা তীব্র ভারী শব্দ। ধূপ, ধূপ, ধূপ।
যেন কেউ ভারী কোনো কাঠের গুঁড়ি দিয়ে তার ফার্মেসির লোহার শাটারটাতে আঘাত করছে। শব্দের তীব্রতায় সিয়ামের ঘুম ভেঙে গেল। সে ধড়ফড় করে বিছানায় উঠে বসল। তার বুকের ভেতরটা কেমন যেন চড়চড় করে কাঁপছিল। সিয়াম তার হাতের কাছে থাকা বড় মেটালিক টর্চলাইটটা শক্ত করে ধরল। সে শাটারের দিকে এগোতেই বুঝতে পারল বাইরে এক অদ্ভুত ধরনের কুয়াশা জমেছে, আর সেই সাথে বাতাসের মাধ্যমে ঘরের ভেতর ঢুকছে এক তীব্র পচালাশের গন্ধ, যা তার খুব চেনা, সেই ৬৬৬ নম্বর ওয়ার্ডের গন্ধ। সিয়াম অত্যন্ত সাবধানে ফার্মেসির শাটারটা লক খুলে মাত্র ১ ফুট ওপরে তুলল এবং নিচু হয়ে টর্চের আলোটা বাইরে ফেলল। বাইরে ঘন কুয়াশার চাদর ছাড়া আর কিচ্ছু নেই, কোনো মানুষ বা প্রাণীর চিহ্ন নেই। কিন্তু সিয়ামের চোখ যখন শাটারের ঠিক নিচের পাকা মাটির দিকে গেল, তখন তার মেরুদণ্ড দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। মাটিতে কাঁচা তাজা রক্ত দিয়ে বড় বড় অক্ষরে লেখা রয়েছে ৬৬৬। রক্তটা তখনও শুকায়নি, টর্চের আলোয় চকচক করছে। ভয়ে ও আতঙ্কে সিয়াম পিছলিয়ে পেছনের দিকে মেঝেতে পড়ে গেল। তার হাত থেকে টর্চলাইটটা ছিটকে গেল। ঠিক তখনই তার মাথার ওপর থেকে টুপ টুপ করে ভারী কিছু তরল পদার্থ তার গায়ে, কপালে আর হাতে পড়তে লাগল। সিয়াম হাত দিয়ে কপালটা মুছল। টর্চলাইটটা কুড়িয়ে নিয়ে নিজের হাতের দিকে আলো ফেলতেই দেখল তার হাত পুরো কালচে রক্তে মাখামাখি হয়ে গেছে। সে কাঁপতে কাঁপতে টর্চের জোরালো আলোটা সোজা ওপরে সিলিংয়ের ফ্যানের দিকে মারল। আলোটা পড়তেই সিয়ামের গলা দিয়ে এক অমানুষিক আর্তচিৎকার বেরিয়ে এল। সিলিংয়ের ফ্যানের ব্লেডের সাথে উল্টো করে ঝুলে আছে করিম চাচার সেই গলিত বিভৎস লাশ, যে করিম চাচা বহু আগে মারা গেছেন। লাশের বুক থেকে ঠিক মাঝখানের অংশ জুড়ে বিঁধে আছে ৩০ বছর আগের সেই মরচে পড়া কাঁচের সিরিঞ্জটা, যা থেকে অনবরত কালো তরল বের হচ্ছে। আর লাশের চোখের কোটর দুটো সম্পূর্ণ শূন্য, সেখান থেকে শয়ে শয়ে সাদা পোকা কিলবিল করে বের হয়ে নিচের দিকে পড়ছে। সিয়াম যখন চিৎকার দিয়ে পেছনের দেয়ালে গিয়ে ঠেকল, তখন সেই ঝুলন্ত লাশটি অলৌকিকভাবে তার মাথাটা সোজা করল। তার শূন্য চোখের কোটর দুটো সিয়ামের দিকে ঘুরল এবং তার চোয়ালটা এক বিভৎস ভঙ্গিতে নড়তে লাগল। লাশের মুখ থেকে এক খড়খড়ে অতিপ্রাকৃতিক গলা বের হল, সিয়াম, তুই বাঁচতে পারবি না। ডাক্তার আরিয়ান তোকে বলির পাঁঠা বানিয়েছে। ও তোকে ব্যবহার করেছে। ও নিজেই এখন রাহেলা। অভিশাপ আবার ডেকেছে রে সিয়াম। আমাদের ঘরে ফিরে চল। অধ্যায় ৩। সেই পরিত্যক্ত হাসপাতালে ফেরা। সিয়াম আর এক মুহূর্ত সেখানে থাকার সাহস পেল না। সে তীব্র আতঙ্কে ঘর থেকে বের হয়ে তার মোটরবাইকটা স্টার্ট দিল। রাতের অন্ধকারের বুক চিরে ঝড় বৃষ্টি উপেক্ষা করে সে সোজা ঢাকার উদ্দেশ্যে রওনা হল। সাত সকালে সে এসে পৌঁছাল ডক্টর আরিয়ানের ফ্ল্যাটের সামনে। সিয়াম লিফটে করে আরিয়ানের ফ্ল্যাটের দরজার সামনে এসে দাঁড়াল। তার হাত পা তখন কাঁপছিল। সে আরিয়ানের দরজার কলিং বেলে হাত দিতে যাবে, ঠিক তখনই কোনো শব্দ ছাড়াই দরজাটা নিজে থেকেই ধীরে ধীরে খুলে গেল। ভেতরের দৃশ্য দেখে সিয়ামের গায়ের পশম খাড়া হয়ে গেল। বাইরে সকালের আলো থাকলেও আরিয়ানের ফ্ল্যাটের ভেতরে ঘুটঘুটে অন্ধকার। ঘরের দেয়ালে কোনো আধুনিক পেইন্ট নেই। দেয়ালগুলো অবিকল সেই ৬৬৬ নম্বর ওয়ার্ডের মতো শ্যাওলা ধরা, রক্তে ভেজা এবং স্যাঁতস্যাঁতে হয়ে আছে। ছাদ থেকে চুন সুরকি খসে খসে পড়ছে। সিয়াম পকেট থেকে মোবাইল বের করে ফ্ল্যাশ লাইটটা জ্বলাল। লিভিং রুমের ঠিক মাঝখানে একটা কাঠের চেয়ার পাতা রয়েছে, আর সেই চেয়ারে একজন মানুষ বসে আছে। সিয়াম আলোটা ফেলতেই দেখল ওটা ডক্টর আরিয়ান, কিন্তু তার বসার ভঙ্গিটা স্বাভাবিক নয়। আরিয়ানের শরীরটা চেয়ারের দিকে সোজা হয়ে বসা, কিন্তু তার মাথাটা পুরো ১৮০ ডিগ্রি ঘুরে একদম পেছনের দিকে, অর্থাৎ সিয়ামের দিকে তাকিয়ে আছে। মানুষের ঘাড় এতটা ঘোরা সম্ভব নয়, হাড় ভেঙে মাংস চিরে যাওয়ার কথা, কিন্তু আরিয়ানের কোনো হেলদোল নেই। তার চোখ দুটো এখন আর স্বাভাবিক মানুষের মতো নয়, যেন দুটো জ্যান্ত জ্বলন্ত কয়লা। আরিয়ানের সেই মুখটা ধীরে ধীরে হা হল, আর সেখান থেকে বের হয়ে আসতে লাগল সিস্টার মার্গারেটের সেই তীক্ষ্ণ নারকীয় হাসির শব্দ। সিয়াম, তুই এসেছিস? আমি তো জানতাম তুই আসবি। আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম। দেখ সিয়াম, আমাদের নতুন ওয়ার্ড তৈরি হয়ে গেছে। এবার আমাদের কিছু নতুন রোগীদের দরকার। তুই হবি আমাদের প্রথম রোগী। আরিয়ানের মুখ থেকে এক ভয়ঙ্কর ভারী দ্বৈত কণ্ঠস্বর বের হচ্ছিল, যার একটা আরিয়ানের নিজের আর অন্যটা কোনো পৈশাচিক শক্তির। সিয়াম বুঝতে পারল আরিয়ানের নিজস্ব চেতনা এখন বন্দী। তার ওপর রাহেলার কালো জাদু আর মার্গারেটের আত্মা সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে।
এই শহরকে যদি বাঁচাতে হয় এবং আরিয়ানকে যদি মুক্ত করতে হয় তবে তাকে সেই পরিত্যক্ত মইনুল মেমোরিয়াল হাসপাতালেই ফিরিয়ে নিয়ে যেতে হবে যেখানে এই অভিশাপের জন্ম হয়েছিল। সিয়াম তার পকেট থেকে আগে থেকে আনা একটা পবিত্র কালো সুতো বের করল এবং নিজের জীবনের সর্বোচ্চ সাহস সঞ্চয় করে আরিয়ানের শরীরে জড়িয়ে দিল। সুতোটা ছোঁয়াতেই আরিয়ানের ভেতরের আত্মাটা সাময়িকভাবে স্তব্ধ হয়ে গেল এবং আরিয়ান অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে গেলেন। সিয়াম তাকে ধরাধরি করে নিজের গাড়ির পেছনের সিটে তুলল এবং অন্ধকারের বুক চিরে গাড়ি ছুটিয়ে দিল সেই অভিশপ্ত হাসপাতালের দিকে। অধ্যায় ৪ ছাইয়ের ভেতর থেকে জেগে ওঠা নরক। গাড়ি যখন শহীদ মইনুল মেমোরিয়াল হাসপাতালের ভাঙা গেটের সামনে এসে থামল তখন ঘড়িতে রাত ঠিক ৩:০০, রাত ৩টে। তান্ত্রিক বিদ্যায় যাকে বলা হয় শয়তানের প্রহর বা উইচিং আওয়ার। চারপাশটা যেন এক অদ্ভুত কুয়াশায় ঢেকে গেছে। সিয়াম অজ্ঞান আরিয়ানকে কাঁধে ভর দিয়ে কোনোমতে গাড়ির বাইরে নিয়ে এল। হাসপাতালের যে ৩তলা ভবনটি আগুনে পুড়ে কয়লা হয়ে গিয়েছিল, আশ্চর্যের বিষয় হল সিয়াম আর আরিয়ান যখন সেটার মূল ফটক দিয়ে ভেতরে ঢুকল তখন চারপাশের পরিবেশ বদলে গেল। ভেতরে আগুন লাগার বা পুড়ে যাওয়ার কোনো চিহ্নই অবশিষ্ট নেই, বরং মনে হচ্ছে হাসপাতালটি এখন আরও বেশি নতুন, জ্যান্ত এবং এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। করিডোরের লাইটগুলো দপদপ করে জ্বলছে আর নিভছে। তারা যখন ৩তলার সেই অভিশপ্ত করিডোর দিয়ে এগোচ্ছিল তখন সিয়াম লক্ষ্য করল চারপাশের দেয়ালগুলো আর কংক্রিটের নেই। দেয়ালগুলো মানুষের জ্যান্ত চামড়ার মতো কাঁপছে এবং সেখান থেকে গরম নিঃশ্বাসের মতো হাওয়া বের হচ্ছে। প্রতিটা বন্ধ কেবিনের দরজাগুলো নিজে থেকেই কাঁপছিল। হঠাৎ করেই দুপাশের দেয়াল এবং দরজা ভেঙে শত শত বিকৃত, পচা এবং চামড়া ঝুলে থাকা হাত বের হয়ে এল। হাতগুলো কর্কশ শব্দে সিয়ামের পা এবং কাপড় চেপে ধরার চেষ্টা করছিল। সিয়াম আরিয়ানকে শক্ত করে ধরে ঈশ্বরের নাম জপ করতে করতে সামনের দিকে এগোতে লাগল। তারা যখন অবশেষে ৬৬৬ নম্বর ওয়ার্ডের সামনে পৌঁছাল সিয়ামের চোখ ছানাবড়া হয়ে গেল। সেখানে কোনো কাঠের বা লোহার দরজা ছিল না, তার বদলে ঝুলছিল মানুষের জ্যান্ত মাংস আর চামড়া দিয়ে তৈরি এক বিশাল রক্তে রাঙানো পর্দা, যা থেকে তখনও তাজা রক্ত চুইয়ে চুইয়ে মেঝেতে পড়ছিল। সিয়াম তার কাঁপতে থাকা হাত দিয়ে সেই মাংসের পর্দা সরিয়ে ভেতরে ঢুকল। ভেতরে ঢোকা মাত্রই সিয়ামের হৃদস্পন্দন যেন স্তব্ধ হয়ে গেল। সেই বিশাল ঘরের ভেতরে কোনো হসপিটাল বেড বা চিকিৎসার সরঞ্জাম ছিল না। ঘরের চারপাশের দেয়ালে এবং ছাদে সারি সারি কাঠের ক্রুশ উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে, আর সেই প্রতিটা ক্রুশের সাথে পেরেক দিয়ে বিঁধে ঝুলছে এই হাসপাতালের পুরনো সমস্ত ডাক্তার, নার্স এবং করিম চাচার তাজা লাশ। তাদের শরীর থেকে ফোঁটা ফোঁটা তাজা রক্ত মেঝেতে পড়ে ঘরের মাঝখানে একটা বিশাল রক্তের পুকুর বা হ্রদ তৈরি করেছে, আর সেই রক্তের পুকুরটি ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিভৎস অবয়ব, সেটাই সিস্টার মার্গারেটের আসল পৈশাচিক রূপ। তার শরীরটা একজন নারীর মতো হলেও তার মুখটা একটা হিংস্র বন্য পশুর মতো বিকৃত। তার চোখ দুটো সম্পূর্ণ লাল আর বড় বড় ধারালো দাঁতের ফাঁক দিয়ে অবিরাম লালা আর রক্ত ঝরছে। অধ্যায় ৫ চূড়ান্ত আত্মত্যাগ। সিয়াম ঘরে ঢোকা মাত্রই আরিয়ানের শরীরটা তীব্রভাবে কাঁপতে লাগল। আরিয়ানের মুখ দিয়ে এক দীর্ঘ কালো ধোঁয়া বের হয়ে এল এবং সেই ধোঁয়াটা রূপ নিল কালো জাদুকর রাহেলার আত্মায়। রাহেলা আর মার্গারেট, দুই ডাইনি আত্মা এখন মুখোমুখি। আরিয়ানের নিথর শরীরটা পুতুলের মতো মেঝেতে আছড়ে পড়ল। রাহেলা আর মার্গারেট একসাথে এক অমানুষিক গর্জন করে উঠল, যার কম্পনে পুরো ঘরের ছাদ কাঁপতে লাগল। আজ এই অমাবস্যার রাতে, শয়তানের এই প্রহরে, আমরা এই পুরো শহরের ওপর আমাদের অভিশাপ ছড়িয়ে দেব। যারা আমাদের এই হাল করেছে, যারা আমাদের পুড়িয়েছে, তাদের কাউকেই আমরা বাঁচতে দেব না। এই পুরো পৃথিবী হবে আমাদের ৬৬৬ নম্বর ওয়ার্ড। সিয়াম বুঝতে পারল কোনো সাধারণ মন্ত্র, আগুন বা অস্ত্র দিয়ে এদের এবার শেষ করা যাবে না, কারণ এদের শক্তির উৎস এখন কোনো কঙ্কাল বা বস্তু নয়। এদের শক্তির উৎস হল এই অভিশপ্ত জায়গার ভেতরের আধ্যাত্মিক অন্ধকার। এদের শেষ করার একমাত্র উপায় হল এই পুরো অভিশাপকে নিজের শরীরের ভেতর টেনে নিয়ে নিজের জীবন বিসর্জন দেওয়া। সিয়াম মেঝেতে তাকাল। সে দেখল রক্তের পুকুরের ঠিক পাশে পড়ে আছে করিম চাচার শরীর থেকে খসে পড়া সেই পুরনো মরচে পড়া কাঁচের সিরিঞ্জটি, যার ভেতর সেই কালো বিষাক্ত তরলটি এখনও টইটম্বুর হয়ে আছে। সিয়াম এক মুহূর্ত ভাবল না। সে সিরিঞ্জটি তুলে নিল এবং কোনো দ্বিধা ছাড়াই নিজের হাতের মোটা শিরায় সেই সিরিঞ্জের সুইটা সম্পূর্ণ ফুটিয়ে দিল। আহহ! তীব্র যন্ত্রণায় সিয়াম এক অমানুষিক চিৎকার দিয়ে উঠল।
তার শিরা উপশিরাগুলো মুহূর্তের মধ্যে কালো হয়ে ভেসে উঠতে লাগল। কিন্তু সে দমে গেল না। সে তার শেষ শক্তি দিয়ে এগিয়ে গিয়ে রাহেলার জ্বলন্ত আত্মার কপালে নিজের রক্তমাখা হাতটা চেপে ধরল। সে নিজের শরীরকে একটা আধ্যাত্মিক চুম্বক বানিয়ে সমস্ত কালো জাদুর শক্তি আর মার্গারেটের পৈশাচিক আত্মাকে নিজের শরীরের ভেতর টেনে নিতে লাগল। আরিয়ান ভাই, চোখ খোলো, পালাও এখান থেকে। এই নরকের অভিশাপ আমি আমার সাথে কবরে নিয়ে যাচ্ছি। আর কেউ কোনোদিন এই ওয়ার্ডের নাম শুনবে না, সিয়াম তার জীবনের শেষবারের মতো চিৎকার করে বলল। সিয়ামের শরীরের ভেতর যখনই রাহেলা এবং মার্গারেটের সমস্ত কালো জাদু প্রবেশ করল, তার শরীরটা এক অদ্ভুত অতিপ্রাকৃতিক চাপে ফুলতে লাগল। তার চোখ, কান, নাক এবং মুখ দিয়ে তীব্র নীল এবং বেগুনি রঙের আলো বের হতে লাগল। সেই আলোর তীব্রতায় রাহেলা এবং মার্গারেটের আত্মারা যন্ত্রণায় চিৎকার করতে করতে সিয়ামের শরীরের ভেতর চিরতরে বন্দী হয়ে গেল। সিয়াম নিজের শরীরকে একটা খাঁচা বানিয়ে ফেলল। ঠিক তখনই মেঝেতে পড়ে থাকা ডক্টর আরিয়ানের জ্ঞান ফিরল। তিনি চোখ মেলে দেখলেন সিয়ামের এই অবিশ্বাস্য এবং ভয়ঙ্কর আত্মত্যাগ। সিয়ামের শরীর তখন ফেটে যাওয়ার উপক্রম হয়েছে। আরিয়ান ফুঁপিয়ে কেঁদে উঠলেন। কিন্তু তিনি জানতেন সিয়ামের এই আত্মত্যাগকে বৃথা যেতে দেওয়া যাবে না। আরিয়ান তার কোটের পকেট থেকে একটি শক্তিশালী সামরিক গ্রেডের বিস্ফোরক বের করলেন। তিনি সিয়ামের দিকে তাকিয়ে চোখের জল মুছে ডেটোনেটরের লাল বোতামটি শক্ত করে চেপে দিলেন। এক বিকট কানফাটানো বিস্ফোরণে পুরো ৬৬৬ নম্বর ওয়ার্ডের ছাদ, দেয়াল এবং সিয়ামের শরীর একসাথে ছিটকে বাতাসে উড়ে গেল। এক তীব্র সাদা আলোয় পুরো এলাকা ঢেকে গেল। শেষ পরিণতি, এক চিরন্তন স্তব্ধতা। পরদিন সকালে যখন পূর্ব আকাশে নতুন সূর্য উঠল, তখন শহীদ মঈনুল মেমোরিয়াল হাসপাতালের জায়গায় কোনো ভবন বা তিনতলা দেয়াল দাঁড়িয়ে ছিল না। সেখানে পড়েছিল শুধু এক বিশাল স্তূপ ধূলিকণা, পোড়া কাঠ আর ছাই। কোনো রক্ত নেই, কোনো জ্যান্ত দেয়াল নেই। সিয়াম নিজের জীবন, নিজের আত্মা উৎসর্গ করে সেই ভয়ঙ্কর পৈশাচিক অভিশাপকে চিরতরে মাটির গভীর নিচে চাপা দিয়ে গেছে। ডক্টর আরিয়ান অলৌকিকভাবে সেই ধ্বংসস্তূপের এক কোণা থেকে অক্ষত অবস্থায় বের হয়ে আসতে পেরেছিলেন। বিস্ফোরণের তীব্রতা তাকে ছুঁতে পারেনি। তিনি যখন নিজের বুকের দিকে তাকালেন, দেখলেন তার বুকের সেই শয়তানের কালো প্রতীকটি চিরতরে মুছে গেছে, সেখানে এখন কেবলই সুস্থ চামড়া। কিন্তু আরিয়ান আর কখনও তার স্বাভাবিক জীবনে, সেই ঢাকার মেডিকেল কলেজে বা সভ্য সমাজে ফিরে যেতে পারেননি। সিয়ামকে হারানোর শোকে এবং সেই রাতের ভয়াল স্মৃতিতে তার মানসিক ভারসাম্য প্রায় ভেঙে পড়ে। তিনি এখন সেই পরিত্যক্ত, ধুলোবালিমাখা ধ্বংসস্তূপের ঠিক পাশেই একটা ছোট বাঁশের কুঁড়েঘর বানিয়ে একাকী দিন কাটান। স্থানীয় মানুষরা বলে ডক্টর আরিয়ান নাকি এখন পাগল হয়ে গেছেন, কারণ মাঝে মধ্যে যখন গভীর রাতে চারদিক একদম নিস্তব্ধ হয়ে যায়, ঝিঁঝি পোকার শব্দও বন্ধ হয়ে যায়, তখন আরিয়ান নাকি সেই মাটির তলা থেকে, ছাইয়ের স্তূপের গভীর থেকে সিয়ামের গলার আবছা আওয়াজ শুনতে পান। আরিয়ান ভাই, আমি ওদের শক্ত করে ধরে রেখেছি। আমি এখানে পাহারায় আছি। ওরা যেন আর কোনো দিন মাটির ওপরে বের হতে না পারে। শহীদ মঈনুল মেমোরিয়াল হাসপাতালের করিডোর হয়তো আজ শান্ত হয়েছে, ৬৬৬ নম্বর ওয়ার্ড হয়তো চিরতরে ধ্বংস হয়েছে, কিন্তু সেই মাটির নিচের অন্ধকার আজও ওত পেতে আছে। গল্পের নাম হাসপাতালের বন্ধ ওয়ার্ড ৬৬৬, পার্ট ৫, নরকের পুনরুত্থান। অধ্যায় ১, ধ্বংসস্তূপের নিচে নতুন স্পন্দন। সিয়ামের আত্মাহুতি আর সেই ভয়াবহ বিস্ফোরণের পর কেটে গেছে পুরো একটি বছর। শহীদ মঈনুল মেমোরিয়াল হাসপাতালের সেই ধ্বংসস্তূপ এখন এক অভিশপ্ত মরুভূমির মতো পড়ে আছে। সরকারিভাবে জায়গাটিকে সম্পূর্ণ সিলগালা করে দেওয়া হয়েছে এবং চারিদিকে বড় বড় সাইনবোর্ডে লিখে দেওয়া হয়েছে, এখানে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ও আইনত দণ্ডনীয়। কিন্তু সমস্যা হল, প্রকৃতির স্বাভাবিক নিয়ম সেখানে কাজ করছিল না। সেই পোড়া ছাইয়ের স্তূপের ওপর কোনো ঘাস বা নতুন গাছপালা জন্মায়নি। অদ্ভুত বিষয় হল, বর্ষাকালে যখন পুরো এলাকায় বৃষ্টি হতো, তখন হাসপাতালের ওই নির্দিষ্ট ছাইস্তূপের ওপর বৃষ্টির পানি পড়া মাত্রই তা টকবক করে ফুটতে শুরু করত, যেন মাটির নিচে কোনো বিশাল চুল্লি জ্বলছে। আর সেই ছাই থেকে অনবরত ভেসে আসত মানুষের পোড়া চর্বি আর চামড়ার গন্ধ। ডক্টর আরিয়ান তখন সম্পূর্ণ উন্মাদ প্রায়। তিনি হাসপাতালের ঠিক পাশেই যে ছোট কুঁড়েঘরটি বানিয়েছিলেন, সেখানে তিনি আর একা ছিলেন না। তার মানসিক অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তিনি দিনরাত ঘরের দেয়ালে কয়লা দিয়ে সিয়ামের ছবি আঁকতেন আর বিড়বিড় করতেন। কিন্তু আসল আতঙ্ক শুরু হল এক অমাবস্যার রাতে।
সেদিন রাত ঠিক ৩টা, চারিদিকে কালচে কুয়াশা। আরিয়ান কুঁড়েঘরের মেঝেতে শুয়েছিলেন। হঠাৎ করেই তার মনে হল তার ঘরের মেঝেটা মৃদু কাঁপছে। ভূমিকম্প নয়, কম্পনটা হচ্ছিল ঠিক একটা মানুষের হৃদস্পন্দনের মতো, ধুকপুক ধুকপুক ধুকপুক। আরিয়ান কান পেতে মেঝের ওপর মাথা রাখলেন। শব্দটা তার ঘরের নিচ থেকে আসছে না, আসছে পাশের সেই হাসপাতালের ছাইস্তূপের নিচ থেকে। তিনি পাগলদের মতো ঘর থেকে বের হয়ে হ্যারিকেন হাতে নিয়ে সেই ধ্বংসস্তূপের দিকে এগোতে লাগলেন। ছাইয়ের স্তূপের মাঝখানে পৌঁছাতেই আরিয়ানের হ্যারিকেনের আলোয় যা দেখা গেল তা দেখে তার মুখের ভাষা হারিয়ে গেল। ছাইয়ের স্তূপের ঠিক মাঝখানটা ফুলে উঠেছে, ঠিক যেন একটা গর্ভবতী নারীর পেট। আর সেই ছাইয়ের চামড়া ভেদ করে একটা কালো, পচা হাত মাটির ওপরে বের হয়ে আসার চেষ্টা করছে। সেই হাতের আঙুলগুলো অবিকল সিয়ামের মতো, কিন্তু নখগুলো পশুর মতো লম্বা আর কালো। অধ্যায় ২, কুঁড়েঘরে শয়তানের প্রবেশ। আরিয়ান চিৎকার দিয়ে পেছনের দিকে ছিটকে পড়লেন। তার হাত থেকে হ্যারিকেনটা পড়ে নিভে গেল। তিনি হামাগুড়ি দিয়ে কোনোমতে নিজের কুঁড়েঘরে ফিরে এসে ভেতর থেকে দরজাটা লক করে দিলেন। তার পুরো শরীর তখন কাঁপছিল। তিনি খাটের কোণায় বসে নিজের কান দুটো চেপে ধরলেন। ঠিক তখনই তার কুঁড়েঘরের বাঁশের বেড়ায় কিসের যেন আঁচড়ানো শব্দ হতে লাগল। খড় 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 খড়, যেন কেউ তার লম্বা নখ দিয়ে বাঁশের গা চিরে ফেলছে। আরিয়ানের ঘরের ভেতরের তাপমাত্রা মুহূর্তের মধ্যে -ডিগ্রিতে নেমে গেল। তার মুখ দিয়ে গরম ধোঁয়া বের হতে লাগল। হঠাৎ করেই ঘরের দেয়ালগুলোতে কয়লা দিয়ে আঁকা সিয়ামের ছবিগুলোর চোখ দিয়ে টুপটুপ করে কালচে রক্ত পড়তে শুরু করল। দরজায় কোনো আঘাত হল না, কিন্তু আরিয়ান দেখলেন ঘরের মাঝখানের মাটিতে থাকা ছাইগুলো নিজে থেকেই ঘূর্ণি বাতাসের মতো ঘুরতে শুরু করেছে। সেই ছাইয়ের ঘূর্ণির ভেতর থেকে ধীরে ধীরে একটা অবয়ব তৈরি হল। চেহারাটা অবিকল সিয়ামের, কিন্তু তার শরীরের চামড়াগুলো জায়গায় জায়গায় পুড়ে গিয়ে ভেতরের হাড় দেখা যাচ্ছে। তার চোখ দুটো সম্পূর্ণ সাদা, কোনো মণি নেই। আর সবচেয়ে বীভৎস ব্যাপার হল সিয়ামের সেই চেনা মুখের ঠিক মাঝখানটা চিরে দুভাগ হয়ে গেছে, আর সেখান থেকে সিস্টার মার্গারেটের সেই বিকৃত পশুর মতো মুখটা জিভ বের করে হাসছে। সিয়াম আর মার্গারেটের সেই দ্বৈত রূপ এক বিকট কর্কশ গলায় বলে উঠল, আরিয়ান ভাই, তুমি ভেবেছিলে সিয়াম আমাকে বন্দি করেছে? ও তো নিজের অজান্তেই আমাদের মুক্ত করে দিয়েছে। মানুষের শরীর কত দুর্বল, ডাক্তার, একটু আঘাতেই ভেঙে যায়। কিন্তু এই দুর্বল শরীরটাই যখন আমাদের কাল জাদুর সাথে মিশে গেছে, তখন তৈরি হয়েছে এক নতুন শয়তান। এবার আর কোনো ৬৬৬ নম্বর ওয়ার্ড নয়, এবার পুরো পৃথিবীটাই হবে আমাদের নরক। অধ্যায় ৩, ঢাকার বুকে নরকের থাবা। আরিয়ানকে সেখানে স্তব্ধ ফেলে রেখে সেই ছাইয়ের শয়তান বাতাসে মিলিয়ে গেল। আর তার ঠিক পরদিন থেকেই ঢাকার সেই নামকরা মেডিকেল কলেজে, যেখানে আরিয়ান আগে পড়াতেন, সেখানে এক অদ্ভুত মহামারী দেখা দিল। হাসপাতালের মর্গে রাখা দীর্ঘদিনের পুরনো এবং গলিত লাশগুলো একে একে উধাও হতে শুরু করল। প্রথমে কর্তৃপক্ষ ভাবল কোনো চোরের দল লাশ চুরি করছে, কিন্তু সিসিটিভি ফুটেজ যখন দেখা গেল তখন সিকিউরিটি গার্ডদের কলিজা শুকিয়ে গেল। ফুটেজে দেখা গেল মাঝরাতে মর্গের ফ্রিজারগুলো নিজে থেকেই খুলে যাচ্ছে এবং ভেতরের মমি হয়ে যাওয়া, পচে যাওয়া লাশগুলো রোবটের মতো হেঁটে হেঁটে মর্গ থেকে বের হয়ে হাসপাতালের পেছনের অন্ধকারের দিকে চলে যাচ্ছে। শুধু তাই নয়, হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডের, যে নম্বরটি আরিয়ানের জীবনে অভিশাপ ছিল, রোগীরা এক অদ্ভুত রোগে আক্রান্ত হতে লাগল। মাঝরাতে সুস্থ রোগীরা হঠাৎ করেই বিছানায় উঠে বসত এবং তাদের ঘাড় ১৮০ ডিগ্রি ঘুরিয়ে ছাদের দিকে তাকিয়ে একনাগাড়ে বলতে থাকত, ও আসছে, ছাই থেকে ফেরা শয়তান আসছে। ৬৬৬। ডক্টর আরিয়ান বুঝতে পারলেন সিয়ামের শরীরকে কবজা করে রাহেলা আর মার্গারেট এখন আরও শক্তিশালী। তারা ঢাকার এই বড় হাসপাতালটিকে তাদের নতুন আস্তানা বানিয়েছে। আরিয়ান নিজের জীবনের শেষ শক্তিটুকু দিয়ে এই নরক থামাতে চাইলেন। তিনি কিছু ধর্মীয় পবিত্র জল, পুরনো তান্ত্রিক বই এবং একটা ধারালো রূপোর ছুরি, যা শয়তান দমনে কার্যকর বলে জানা যায়, নিয়ে মাঝরাতে সেই মেডিকেল কলেজের মর্গের দিকে রওনা হলেন। অধ্যায় ৪, জ্যান্ত লাশের করিডোর। রাত তখন ২টা ৪৫। পুরো মেডিকেল কলেজ হাসপাতালটি যেন এক জীবন্ত কবরস্থান। কোনো লাইট জ্বলছে না, চারপাশ কালচে লাল কুয়াশায় ঢেকে গেছে। আরিয়ান যখন হাসপাতালের লিফটে উঠলেন, লিফটের ভেতরের স্ক্রিনে ফ্লোরের নাম দেখানোর জায়গায় লাল অক্ষরে ভেসে উঠল ৬৬৬।
লিফটের দরজা সরাসরি -2 আন্ডারগ্রাউন্ড মর্গে গিয়ে খুলে গেল। লিফট থেকে বের হতেই আরিয়ানের নাকে এল সেই চিরচেনা হাড় কাঁপানো পচা লাশের গন্ধ। মর্গের করিডোর দিয়ে যাওয়ার সময় তিনি দেখলেন দুপাশের দেয়াল থেকে মানুষের কাঁপানো মাংসের টুকরো ঝুলছে। আর সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য ছিল করিডোরের মাঝখানে। মর্গের শত শত গলিত কাটা ছেঁড়া এবং কঙ্কালসার লাশ লাইনে দাঁড়িয়ে আছে, যেন তারা কোনো নেতার আদেশের অপেক্ষা করছে। তাদের সবার বুকে কাঁচা রক্ত দিয়ে লেখা 666। আরিয়ানকে দেখা মাত্রই সেই লাশগুলো একসাথে তাদের শূন্য চোখের কোটর ঘুরিয়ে তাকাল। তাদের চোয়ালগুলো হাড়ের শব্দ করে নড়ে উঠল। কিন্তু তারা আরিয়ানকে আক্রমণ করল না। তারা দুপাশে সরে গিয়ে আরিয়ানের যাওয়ার রাস্তা করে দিল। করিডোরের শেষ মাথায়, যেখানে লাশ কাটার বড় স্টিলের টেবিলটা রয়েছে, সেখানে অন্ধকারের মধ্যে কেউ একজন উল্টো হয়ে দাঁড়িয়েছিল। কাছে যেতেই আরিয়ান দেখলেন ওটা সিয়াম। সিয়ামের শরীরটা এখন সম্পূর্ণ কালচে এবং তার পিঠের চামড়া চিরে দুটো বাদুড়ের মতো বড় বড় ডানা বের হয়েছে। তার এক হাতে রয়েছে করিম চাচার সেই মরচে পড়া সিরিঞ্জ, যা এখন এক বিশাল তলোয়ারের আকার ধারণ করেছে। অধ্যায় 5, চূড়ান্ত যুদ্ধ। এবং এক নতুন অভিশাপ। সিয়াম, আরিয়ান চিৎকার করে কেঁদে উঠলেন। আমাকে ক্ষমা করে দে ভাই, আমার জন্য আজ তোর এই দশা। সিয়ামের মুখটা ধীরে ধীরে আরিয়ানের দিকে ঘুরল। তার চোখ দিয়ে তখন টপটপ করে গলিত লাভার মতো আগুন ঝরছিল। তার কণ্ঠস্বরে রাহেলা, মার্গারেট এবং সিয়াম তিনজনের গলা একসাথে প্রতিধ্বনিত হল। ডক্টর আরিয়ান, সিয়াম অনেক আগেই মরে গেছে। এখন যা দেখছ তা হল তোমাদের পাপের ফসল। আজ এই -2 ফ্লোর থেকে আমরা এমন এক অন্ধকার মন্ত্র উচ্চারণ করব যা এই শহরের প্রতিটা মৃত মানুষকে জ্যান্ত করে তুলবে। আজ রাতে এই ঢাকা শহর হবে লাশের শহর। সিয়াম তার হাতের সেই সিরিঞ্জের তলোয়ার দিয়ে আরিয়ানের দিকে আঘাত করল। আরিয়ান একপাশে সরে গিয়ে নিজের হাতের রূপর ছুরি দিয়ে সিয়ামের বুকে আঘাত করার চেষ্টা করলেন। কিন্তু সিয়ামের শরীরে আঘাত লাগা মাত্রই সেখান থেকে কোনো রক্ত বের হল না, বরং তপ্ত ছাই ছিটকে বের হতে লাগল। সেই ছাই আরিয়ানের চোখে মুখে লাগতেই তার চামড়া পুড়ে যেতে লাগল। যন্ত্রণায় চিৎকার করতে করতে আরিয়ান বুঝতে পারলেন সিয়ামের ভেতরে সেই ডাইনিদের শক্তিকে মারতে হলে সিয়ামের শরীরের মূল চাবিকাঠি অর্থাৎ তার মাথায় আঘাত করতে হবে। কিন্তু নিজের ছোট ভাইয়ের মতো সিয়ামকে তিনি কিভাবে আঘাত করবেন? ঠিক তখনই সিয়ামের অবয়বের ভেতর থেকে 1 সেকেন্ডের জন্য সিয়ামের আসল কণ্ঠস্বরটা অত্যন্ত দুর্বলভাবে ভেসে এল। আরিয়ান ভাই, আর দেরি করো না, ছুরিটা আমার মাথায় গেঁথে দাও। আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। ওরা আমাকে পুড়িয়ে খাবে। আরিয়ান ভাই, মারো আমাকে। সিয়ামের এই আকুতি শুনে আরিয়ান নিজের চোখের জল মুছে ঈশ্বরের নাম নিয়ে লাফিয়ে উঠলেন এবং তার হাতের রূপর ছুরিটা পুরো শক্তি দিয়ে সিয়ামের কপালে গেঁথে দিলেন। শেষ পরিণতি, এক অনন্ত নরকের চাবি। ছুরিটা কপালে ঢুকতেই সিয়ামের শরীর থেকে এক অমানুষিক কানফাটানো চিৎকার বের হল। রাহেলা আর মার্গারেটের আত্মারা সিয়ামের শরীর থেকে ছিটকে বের হয়ে শূন্যে মোচড়াতে লাগল। রূপর ছুরির পবিত্র শক্তিতে সিয়ামের শরীরটা ধীরে ধীরে নীল আগুনে পুড়তে শুরু করল। কিন্তু এবার কোনো বিস্ফোরণ হল না। সিয়ামের শরীরটা পুড়তে পুড়তে একটা ছোট কালো পাথরের মূর্তিতে পরিণত হল, যা দেখতে অবিকল একটা শয়তানের প্রতীকের মতো। আর রাহেলা ও মার্গারেটের আত্মারা সেই পাথরের মূর্তির ভেতরে চিরতরে সিলগালা হয়ে গেল। মর্গের সমস্ত জ্যান্ত লাশ মুহূর্তের মধ্যে মাটিতে পড়ে গিয়ে ধুলোয় মিশে গেল। আরিয়ান হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়লেন। তিনি সিয়ামের অবশিষ্টাংশ সেই কালো পাথরের মূর্তিটি হাতে তুলে নিলেন। তিনি জানতেন এই মূর্তিটি যদি পৃথিবীতে থাকে তবে যে কোনো দিন যে কোনো অবুঝ মানুষ এটাকে স্পর্শ করলে এই অভিশাপ আবার জেগে উঠবে। তাই আরিয়ান এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলেন। তিনি মূর্তির তীক্ষ্ণ কোণাটি দিয়ে নিজের বুকের চামড়া কাটলেন এবং সেই অভিশপ্ত পাথরের মূর্তিটি নিজের বুকের ভেতর মাংসের গভীরে পুশ করে দিলেন। তিনি নিজের শরীরকে বানিয়ে ফেললেন সেই শয়তানের চিরন্তন সমাধি। সকালে যখন পুলিশ মর্গ থেকে আরিয়ানকে উদ্ধার করল, তখন আরিয়ান সম্পূর্ণ স্তব্ধ। তিনি আর কোনো কথা বলেন না। তার চোখ দুটো এখন সম্পূর্ণ কালো। তাকে এখন ঢাকার একটি অতি গোপন মানসিক হাসপাতালের আন্ডারগ্রাউন্ড সেলে লোহার শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। আজও গভীর রাতে সেই মানসিক হাসপাতালের গার্ডরা যখন আরিয়ানের সেলের সামনে দিয়ে যায়,
তারা শুনতে পায় আরিয়ানের বুকের ভেতর থেকে একটা মানুষের বাচ্চার কাঁদার শব্দ আসছে, আর সেই সাথে একটা পশুর চিবিয়ে খাওয়ার আওয়াজ। ওয়ার্ড 666 হয়তো বন্ধ হয়েছে, সিয়াম হয়তো ছাই হয়েছে, কিন্তু সেই ছাই থেকে ফেরা শয়তান এখন ডক্টর আরিয়ানের রক্তের ভেতর বেঁচে আছে। গল্পের নাম হাসপাতালে বন্ধ ওয়ার্ড 666 পার্ট -6। শহরের এক কোণে অবস্থিত এক পুরনো ডরমিটরি। রাত তখন ঠিক 12:44। সায়ান নামের এক প্রতিভাবান মেডিকেল ছাত্র তার পড়ার টেবিলে বসে হিউম্যান অ্যানাটমির জটিল নোট তৈরি করছিল। বাইরে তখন অঝরে বৃষ্টি পড়ছে, সাথে মেঘের বিকট গর্জন। হঠাৎ সায়ানের মনে হল তার ঘরের ভেতরের তাপমাত্রা এক ধাক্কায় যেন -ডিগ্রিতে নেমে গেল। তার মুখ দিয়ে শীতকালের মতো গরম ধোঁয়া বের হতে লাগল। সে টেবিল ল্যাম্পের আলোতে খেয়াল করল তার হাতের কলমটা কাঁপছে। শুধু কলম নয়, তার নিজের ডান হাতটাই যেন তার নিয়ন্ত্রণে নেই। সে কলমটা ছেড়ে দেওয়ার চেষ্টা করল, কিন্তু হাতটা শক্ত হয়ে টেবিলের ওপর আটকে রইল। সায়ান আতঙ্কিত ফিসফিসে গলায়, এ কি, এত ঠান্ডা লাগছে কেন? আর বুকের ভেতর এই আওয়াজটা কিসের? টিঙ্ক টিঙ্ক। না, এটা ঘড়ির কাঁটার আওয়াজ নয়, এটা সায়ানের নিজের বুকের ভেতরের ধুকপুকানি। কিন্তু সেই আওয়াজটা স্বাভাবিক নয়। বুকের ভেতর যেন দুটো হৃৎপিণ্ড একসাথে পাগলের মতো লাফাচ্ছে, একটা সায়ানের নিজের আর অন্যটা অন্য কার। দৃশ্য 2, আয়নার ওপারে ডক্টর আরিফ। সায়ান ভয়ে কাঁপতে কাঁপতে নিজের ঘর থেকে বের হয়ে বাথরুমের দিকে গেল। চোখে মুখে ঠান্ডা জল দিয়ে এই অদ্ভুত অনুভূতিটা দূর করার জন্য সে বেসিন ট্যাপটা ছাড়ল। কিন্তু ট্যাপ দিয়ে জল নয়, বের হতে লাগল ঘন, কালচে আর দুর্গন্ধযুক্ত রক্ত। সায়ান ভয়ে একটা চিৎকার দিতে গেল, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হল না। মনে হল কেউ যেন ভেতর থেকে তার কণ্ঠনালী চেপে ধরেছে। সে যখন ভয়ে চোখ তুলে বাথরুমের ঝাপসা আয়নাটার দিকে তাকাল, তার পায়ের তলা থেকে যেন আস্ত পৃথিবীটা সরে গেল। আয়নায় সায়ানের নিজের চেনা মুখটা নেই। সেখানে ভেসে উঠেছে আগুনে পুড়ে যাওয়া, ঝলসানো চামড়ার এক বিভৎস মাংসপিণ্ড। তার চোখে কোনো সাদা অংশ নেই, চোখ দুটো কুচকুচে কালো কয়লার মতো অন্ধকার, আর ঠোঁটের কোণে ঝুলে আছে এক পৈশাচিক ক্রূর হাসি। আয়নার অবয়ব গম্ভীর, ভাঙা এবং খসখসে পৈশাচিক গলায়, সায়ান, মিছেই ভয় পাচ্ছ? তুমিই তো আমার সেই পরম কাঙ্ক্ষিত বাহক। ডক্টর আরিফ কখনো মরে না। আগুনে পুড়িয়ে আমার শরীর শেষ করা গেছে, কিন্তু আমার রক্তে যে ডার্ক সায়েন্সের বীজ ছিল তা আজ তোমার ধমনীতে পূর্ণতা পেয়েছে। সায়ান নিজের বুক চেপে ধরে তীব্র যন্ত্রণায় বাথরুমের মেঝেতে লুটিয়ে পড়ল। তার মনে হতে লাগল তার শরীরের প্রতিটা রগ ছিঁড়ে যাচ্ছে, ধমনীর ভেতর দিয়ে যেন ফুটন্ত লাভা বয়ে যাচ্ছে। তার চেনা নখগুলো নিজে থেকেই খসে পড়ে, সেখানে কুচকুচে কালো আর ধারালো নখ গজাতে লাগল। সায়ানের নিজের সত্তা আস্তে আস্তে অন্ধকারের অতলে তলিয়ে যেতে লাগল, আর তার শরীরটা পুরোপুরি দখল করে নিল ডক্টর আরিফ। দৃশ্য 3, অভিশপ্ত সাম্রাজ্যে প্রত্যাবর্তন। পরদিন গভীর রাতে সায়ানের শরীর ধারণ করা ডক্টর আরিফ এসে দাঁড়াল সেই সিলগালা করে দেওয়া পুড়ে যাওয়া 666 নম্বর ওয়ার্ডের সামনে। চারিদিকে পুলিশের হলুদ ক্রাইম সিন টেপ লাগানো, কিন্তু সেই টেপগুলো আরিফের ধারালো নখের ছোঁয়ায় নিজে থেকেই পুড়ে ছাই হয়ে গেল। সে যখন ভাঙা দরজা ঠেলে ভেতরে ঢুকল, চারপাশের পোড়া দেওয়ালগুলো যেন জীবন্ত হয়ে উঠল। দেওয়ালে জমে থাকা বহু বছরের পুরনো শুকিয়ে যাওয়া রক্তের দাগগুলো আবার তাজা হয়ে চুইয়ে চুইয়ে মেঝেতে পড়তে লাগল। ডক্টর আরিফ 2 হাত তুলে সেই বাতাস বুক ভরে টেনে নিল। ডক্টর আরিফ পৈশাচিক অট্টহাসিতে, 666, আমার আসল সাম্রাজ্য। যারা ভেবেছিল আগুনে পুড়িয়ে ডক্টর আরিফকে চিরতরে শেষ করা যায়, তারা কতটা মূর্খ। এবার প্রতিশোধ হবে আরও বড়, আরও রক্তক্ষয়ী। এবার কোনো সাধারণ ইঞ্জেকশন নয়, মানুষের জ্যান্ত শরীর কেটে আমি আমার নতুন ল্যাবরেটরি সাজাব। হঠাৎ অন্ধকারের মধ্য থেকে একটা টর্চের আলো সায়ানের ডক্টর আরিফের মুখের ওপর পড়ল। সে আর কেউ নয়, এই হাসপাতালেরই এক বৃদ্ধ নাইট গার্ড, যে ভুল করে এই ধ্বংসস্তূপের দিকে চলে এসেছিল। নাইট গার্ড ভয়ে কাঁপানো গলায়, কে কে ওখানে? সায়ান বাবা, তুমি মাঝরাতে এই অভিশপ্ত বন্ধ ওয়ার্ডে কি করছ? এখান থেকে পালাও বাবা, এখানে শয়তান আছে। ডক্টর আরিফ আস্তে আস্তে তার ঘাড়টা 180 ডিগ্রি ঘুরিয়ে নাইট গার্ডের দিকে তাকাল। তার চোখের কালো মণি দুটো অন্ধকারের মধ্যেও হিংস্র পশুর মতো জ্বলজ্বল করছে। সে চোখের পলকে এক লাফে 10 ফুট দূর থেকে এসে
বৃদ্ধের সামনে দাঁড়াল এবং তার গলাটা এক হাত দিয়ে শূন্যে তুলে ধরল। বাতাসে বৃদ্ধের ঘাড়ের হাড় ভাঙার মটমট শব্দ প্রতিধ্বনিত হল। ডক্টর আরিফ, আমি সায়ান নই। আমি ডক্টর আরিফ। আর তুমিই হতে যাচ্ছ আমার পার্ট 6-এর প্রথম বলিদান। বৃদ্ধের বুকফাটা শেষ আর্তনাদ পুরো পরিত্যক্ত হাসপাতালের দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে মিলিয়ে গেল। স্ক্রিন জুড়ে কালচে রক্ত ছিটকে পড়ল এবং চারপাশ আবার নিস্তব্ধ হয়ে গেল। ভিডিওর শেষ অংশ, আউট্রো। Down pointing arrow. ভয়েস ওভার, উপদর্শক। বন্ধুরা, এই ছিল ডক্টর আরিফের নতুন শরীরে ফিরে আসার পর হাসপাতালে বন্ধ ওয়ার্ড 666 সিরিজের আরও এক রক্তহীন করা এবং দীর্ঘতম ষষ্ঠ পর্ব, পার্ট -6। নিরীহ মেডিকেল ছাত্র সায়ানের শরীর ব্যবহার করে ডক্টর আরিফ এবার যে নারকীয় পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে তা রুখবে কে? সায়ান কি কোনোদিন পারবে নিজের শরীর ফিরে পেতে, নাকি ডক্টর আরিফের এই রক্তের তৃষ্ণা পুরো শহরকে এক জীবন্ত কবরস্থানে পরিণত করবে? ডক্টর আরিফের এই বিভীষিকার চূড়ান্ত এবং সবচেয়ে ভয়ানক রূপ দেখতে আপনাদের চোখ রাখতে হবে আমাদের আগামী পর্বে। হ্যাঁ বন্ধুরা, খুব শীঘ্রই আমরা নিয়ে আসছি এই সিরিজের সবচেয়ে বড় ধামাকা পার্ট -7 সপ্তম পর্ব। আজকের এই বড় এবং হাড় কাঁপানো গল্পটি যদি আপনার রাতের ঘুম উড়িয়ে দিয়ে থাকে, তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। ডক্টর আরিফের এই ফিরে আসা আপনার কাছে কতটা ভয়ঙ্কর লেগেছে তা নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আর আপনার যেসব বন্ধুরা নিজেদের খুব সাহসী ভাবেন তাদের সাথে ভিডিওটি এখনই শেয়ার করে দিন, দেখি তারা এই ভয় সহ্য করতে পারে কি না। এই অভিশপ্ত হাসপাতালের পরবর্তী সব গা শিউরে ওঠা আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সাবধানে থাকুন, ঘরের জানালাগুলো ভালো করে বন্ধ রাখুন, কারণ ডক্টর আরিফ হয়তো এখন আপনার জানালার বাইরেই দাঁড়িয়ে আছে। শুভরাত্রি।